গ্রিসের একটি শহরে, যেখানে আমরা বৃদ্ধা সারাকে দেখতে পাই, যে খুব ভোরে ঘুম থেকে উঠে তার ছোট্ট পরিবারের খোঁজ নিচ্ছিল। তার একমাত্র মেয়ে সেলিন, জামাতা আর নাতি উইসামকে গভীর ঘুমে রেখে সে রান্না করে যায় সবার জন্য নাস্তা বানাতে। কাজ শেষ করে সারা যখন নিজের ঘরে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, সে কোনো সাজগোজ করার জন্য নয়, বরং নিজের আয়নায় নিজের বয়সের ছাপগুলো দেখতে। আয়নায় নিজের হাত আর বলিরেখা দেখে সে দীর্ঘশ্বাস ফেলে ভাবে, হায় রে, সময় কত দ্রুত কেটে গেল। এরপর কফি খেয়ে সে বাগানে যায় গাছে জল দিতে আর মিষ্টি এসে প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করতে। ঘরে ফিরে সে টিভি ছাড়ে খবর দেখার জন্য আর পরিবারের সবাইকে জাগিয়ে তোলে। তবে তাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য তখনও সেখানে ছিল না। সেটা ছিল তার নাতনি নোনা, যে কিনা পড়াশোনার জন্য ফিলিপাইনে থাকে। নাস্তার টেবিলে সেলিন মন খারাপ করে বলে যে নোনা অনেকদিন হলো ভিডিও কলে কথা বলছে না, আর তাই তো সে ভীষণ চিন্তিত। সারা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, ও নিশ্চয়ই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। ওদিকে ছোট নাতি উইসাম গ্রিক ভাষায় বিড়বিড় করে বলে, হয়তো ওর বয়ফ্রেন্ডের সাথে ও ব্যস্ত আছে। এই কথাটা শোনা মাত্রই সারা তাকে ধমক দিয়ে বলে, তোমাকে না বলেছি বাড়িতে থাকলে ফিলিপিনো ভাষায় কথা বলবে। উইসামের বাবাও তাকে শাসন করে আর বলে, পড়াশোনা বাদ দিয়ে নোনা এইসব করবে না। ঠিক তখনই সবার ফোনে একটা কল আসে। সেলিন ফোনটা তার মায়ের হাতে দেয়। সারা তখন ফোনটা কানে নিয়ে গম্ভীর হয়ে শুনে এবং কিছুক্ষণ পর শুধু বলে, হ্যাঁ আমি সারা, ঠিক আছে বুঝলাম, ধন্যবাদ বলে সে ফোনটা রেখে দেয়। সেলিন এরপর অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, কে ফোন করেছিল? সারা শুধু উত্তর দেয়, আমাকে এখনই ফিলিপাইনে যেতে হবে। কোনো দেরি না করে সারা প্রথম ফ্লাইটেই ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর নোনা তাকে এয়ারপোর্ট থেকে নিতে আসে। গাড়িতে বসে নোনা খুব আদর করে বলে, দিদা তোমাকে অনেক মিস করেছি, তোমার যাত্রা কেমন ছিল, খুব কষ্ট হয়নি তো? সারা হেসে উত্তর দেয়, একদমই না, পুরোটা পথ আমি ঘুমিয়েই কাটিয়েছি। আর তোমার পড়াশোনার খবর কি? নোনা তখন কিছুটা হতাশ হয়ে বলে, দিদা এই ব্যাপারে আর জিজ্ঞেস করো না, মিড টার্ম পরীক্ষা যে কি কঠিন ছিল, মনে হচ্ছিল ওটা সাধারণ ছাত্রদের জন্য নয়, কোনো ভিন গ্রহের প্রাণীদের জন্য বানানো হয়েছিল। সারা জানে যে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। সে নোনাকে বুঝিয়ে বলে, শোনো দাদু ভাই, সাফল্য সহজে আসে না, এটার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। তুমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাও, বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দাও, তখন দেখবে ফল ভালোই হবে। নোনা দিদার কথা শুনে উৎসাহিত হয়ে বলে, ঠিক আছে দিদা, তোমার খুশির জন্য আমি হাল ছাড়বো না। ঠিক সেই সময় সেলিন তাদের ভিডিও কল দেয়। সে নোনাকে জিজ্ঞেস করে, দিদা ঠিকঠাক পৌঁছেছে কিনা? সারা কল দিয়ে বলে, আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সেলিন তখন লক্ষ্য করে তারা গাড়িতে করে কোথাও যাচ্ছে। সে চিন্তিত হয়ে বলে, তোমরা এখন বাইরে কেন? একটু বিশ্রাম নিতে পারতে তো, যেখানে যাচ্ছ সেটা তো অনেক দূরের পথ। নোনা তাকে আশ্বস্ত করে বলে, মা আমরা অর্ধেক পথে চলে এসেছি, আর মাত্র 3 ঘন্টা গেলেই পৌঁছে যাব। সেলিন বারবার সাবধান করে দেয়, রাস্তা কিন্তু খুব বিপজ্জনক, সাবধানে গাড়ি চালাবি, আর দিদাকে সময় মতো ওষুধ দিবে, তার খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখবে। সারা বিরক্ত হয়ে বলে, আরে থামো তো, তুমি তো দেখি একটা ভাঙা রেকর্ডের মতো সারাক্ষণ একই কথা বলছো। নোনা তখন হেসে বলে, ঠিক আছে মা, আমি সবকিছু খেয়াল রাখবো, এখন রাখি, আমাকে ড্রাইভ করতে হবে। এরপর যখন তারা গন্তব্যে পৌঁছায়, নোনা অবাক হয়ে তার দিদাকে জিজ্ঞেস করে, দিদা তুমি কি সত্যি এখানে থাকতে? সারা বলে, হ্যাঁ, তবে অল্প সময়ের জন্য ছিলাম। নোনা হেসে বলে, আমার তো মনে হচ্ছে আমরা কোনো হরর মুভির ভেতর ঢুকে পড়েছি। সারা বলে, আমারও ঠিক এমনই মনে হয়েছিল। নোনা বাড়িটা দেখে ভয় পেয়ে বলে, দিদা এটা তো নিশ্চিত কোনো ভূতুরে বাড়ি। সে খুব কৌতূহলী হয়ে দিদাকে জিজ্ঞেস করে, দিদা তুমি যখন এখানে থাকতে এসেছিলে তখন তোমার বয়স কত ছিল? সারা একটু হেসে বলে, তখন আমার ঠিক তোমার মতোই বয়স ছিল, আর আমি তখন তোমার মতোই সুন্দরী ছিলাম। আর তুমি এভাবে তাকিয়ে আছো কেন? দানবের সেই গল্পটা শুনতে চাচ্ছ নাকি? নোনা অবাক হয়ে বলে, তুমি বুঝলে কি করে দিদা? আমি আসলে খুব জানতে চাইছিলাম, কিন্তু লজ্জায় বলতে পারছিলাম না। সারা তখন নোনাকে কাছে বসিয়ে বলতে শুরু করে সেই দানবের গল্পটি। সারা বলে, শোনো, সেই ভয়ঙ্কর রাতের গল্প। গল্পটি ছিল ঠিক 49 বছর আগের এক অমাবস্যা রাতে। বাইরে তখন আকাশ চিরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘের গর্জনে পাহাড় কেঁপে উঠছিল। ঠিক এমন সময় ওই বাড়ি থেকে একজন লোক বেরিয়ে আসে। দেখতে অনেকটা পাগলাটে বিজ্ঞানীর মতো। তার সাদা চুলগুলো চট পাকানো, লম্বা দাড়ি আর চোখে চশমা, পরনে ল্যাবের সাদা কোট। লোকটা বৃষ্টির মধ্যে হাতে একটা টর্চ আর এক বালতি কাঁচা মাংস নিয়ে আস্তাবলের দিকে যাচ্ছিল। আস্তাবলের দরজায় বড় তালাটা খুলে সে ভিতরে ঢুকতেই সেখানে বন্দি নেকড়েরা একসাথে সব চিৎকার শুরু করে দেয়। তাদের চিৎকারের শব্দ মেঘের গর্জনকেও ছাপিয়ে যাচ্ছিল। সবাই ভেবেছিল লোকটা বোধহয় নেকড়েদের খাওয়াতে এখানে এসেছে, কিন্তু না, সে তাদের পাত্তা না দিয়ে আস্তাবলের ভিতরে
ভেতরে থাকা আরো একটি গোপন দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। দরজায় তখন অনেকগুলো তালা ঝুলছিল। যখনই সে শেষ তালাটি খুলল ঠিক তখনই তার প্রচন্ড হার্ট অ্যাটাক হলো এবং সে সেখানেই মারা গেল। কিন্তু রহস্যজনক ব্যাপার হলো ওই দরজার উপাস থেকে নেকড়েদের চেয়েও ভয়ঙ্কর এক দানবীয় গর্জন শোনা যাচ্ছিল। তখনই হঠাৎ দেখা গেল দরজার ফাঁক দিয়ে একটি দানবীয় হাত বেরিয়ে এসে দরজায় আঁচড় কাটছে, যার নখগুলো ছিল ঠিক ছুরির মতোই ধারালো। এর বেশ কিছুদিন পর ছোট্ট সারা, তার মা এবং ছোট বোন মিমি ওই বাড়িতেই থাকতে আসে। তারা কেউই জানতো না আগের মালিকের সাথে আসলে কি ঘটেছিল। বাড়িতে ঢুকেই সারা চারপাশ ঘুরে দেখতে শুরু করলো। তার নজর কাড়লো সে রহস্যময় আস্তাবলটি। সারা যখন আস্তাবলের দরজা খুললো ভেতর থেকে এক পচা দুর্গন্ধ বেরিয়ে এলো। সে সাথে সাথে দরজাটা বন্ধ করে দিল। সারাকে খুব বিষণ্ণ আর ক্লান্ত লাগছিল। ঠিক তখনই তার মা তাকে সাবধান করে বলে, মা সাবধানে যেও, মাথায় যেন চোট না লাগে। দেখা গেল প্রতিবেশীরা সারার মাকে বাড়ির আসবাবপত্র সরাতে সাহায্য করছিল। সারার মা প্রতিবেশী দম্পতিকে ধন্যবাদ জানালেন তাদের উপকারের জন্য। প্রতিবেশী মহিলা মিষ্টি হেসে বললেন, বিপদে প্রতিবেশীরাই তো পাশে দাঁড়াবে। সারা সাহায্য করতে চাইলে তার মা তাকে বিশ্রাম করতে বলে, কিন্তু সারা তবুও জেদ করে তার গিটার আর কিছু হালকা ব্যাগ হাতে তুলে নিল। ঠিক তখনই সেখানে এক বিরক্তকর ছেলে এসে হাজির হলো। তার নাম হলো সু। সু ছিল সারার মায়ের এক বন্ধুর ছেলে। ছেলেটা যেমন অভদ্র তেমনই কাণ্ডজ্ঞানহীন। প্রতিবেশীরা যখন তাকে একটা ভারী জিনিস সরাতে সাহায্য করতে বলল সে তখন আর চোখে তাকিয়ে না শোনার ভান করে চলে গেল। সু সরাসরি সারার কাছে গিয়ে হাত থেকে গিটারটা কেড়ে নিল আর বলল, তোমার শরীর খারাপ, তোমার এসব বহন করা উচিত নয়। এরপর সে খুব বিশ্রীভাবে গিটারটা বাজাতে শুরু করলো এবং তাচ্ছিল্য করে বলল, এটা তো অনেক পুরনো, নতুন বাড়িতে কি কেউ এমন ভাঙাচোরা জিনিস নিয়ে আসে? সারা খুব বিরক্ত হয়ে বলল, দয়া করে ওটা ওভাবে ধরবে না, ওটা আমার বাবার গিটার। সু তখন বাঁকা হেসে বলল, হুকুম শিরোধার্য রাজকুমারী। সারার মা সুকে ধন্যবাদ দিল কারণ সু তাদের এই বাড়িতে বিনা ভাড়ায় থাকতে দিয়েছিল, অর্থাৎ সুই এখন বর্তমানে এই বাড়ির মালিক। সারার মা যখন তাদের অভাবের কথা বলছিল সারা তাকে থামিয়ে দিল। সু তখন দুর্ধ হাসি এসে সারার কাঁধে হাত রেখে বলল, আমরা তো পরিবারের মতোই মাসিমা, আপনার যখন যা প্রয়োজন হবে শুধু আমাকে বলবেন। বোঝাই যাচ্ছিল সারার উপর তার কুনজর পড়েছে। সারা তার স্পর্শে খুব অস্বস্তি বোধ করছিল। সে সেখান থেকে পালানোর জন্য তার মা আর প্রতিবেশীদের কাছে সাহায্য করতে চলে গেল। সু তখন সারার ছোট বোন মিমিকে বানর বলে খেপাতে লাগলো এবং হাত থেকে গিটারটা মিমির দিকে ছুড়ে দিল। এমনকি সে প্রতিবেশী ছোট্ট বাচ্চার হাত থেকে বেলুনটা কেড়ে নিয়ে সেটাও দূরে ছুড়ে ফেলে দিল। বোঝাই যাচ্ছিল কি নিষ্ঠুর একটা লোক। ছোট মেয়েটি সুয়ের এসব কর্মকাণ্ড দেখে একদমই থমকে যায় এবং কোনো মতে কান্না চেপে রাখে। প্রতিবেশী দম্পতিও সুয়ের এসব কর্মকাণ্ড দেখে মনে মনে বেশ বিরক্তই হচ্ছিল। রাত বাড়লে সারার মা প্রতিবেশীদের ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। প্রতিবেশী দম্পতি ছোট ছেলে মেয়েরা এত মজা করে খাচ্ছিল যে তাদের মা কিছুটা লজ্জিত হয়ে তাদের আদব কেদা শেখানোর চেষ্টা করে। বাচ্চারা মিষ্টি করে সারার মাকে ধন্যবাদ জানায়। সারার মা ও প্রতিবেশীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ তাদের সাহায্য ছাড়া এই বাড়ি গোছানো অসম্ভবই ছিল। প্রতিবেশী ভদ্রলোক জানালেন যে তাদের বাড়ি ছাগলের খামারের কাছে হওয়ায় এই এলাকা থেকে তারাই সব থেকে কাছে। তিনি আরো বলেন তারা এই এলাকায় অনেকদিন ধরে থাকলেও এর আগে কখনোই বাড়িতে ঢোকেনি। মানুষ বাড়িটি নিয়ে ভয় পেলেও তাদের কাছে এটি বেশ চমৎকার মনে হচ্ছে। কথা বলতে বলতে তিনি হোঁচট খেলে একটা হাসির পরিবেশ তৈরি হয়। এরপর খাওয়ার ফাঁকে সারার মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, বাড়িতে ভুতুড়ে হওয়ার পিছনে গল্পটা আসলে কি? প্রতিবেশী বৃদ্ধ তখন রহস্যের ঝুলি খুললেন। তিনি জানালেন যে আগের মালিক ছিলেন অত্যন্ত রহস্যময় একজন মানুষ। তিনি এখানে একা থাকলেও আস্থা বলে প্রচুর প্রাণী আটকে রাখতেন এবং গভীর রাতে সেখান থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসতো। বাচ্চারা তখন নেকড়ের ডাক অনুকরণ করে দেখালো। সারার মা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনারা কি আসলে কুকুরের কথা বলতে চাইছেন? তারা মাথা নেড়ে জানালো যে না, ওগুলো নিশ্চিতভাবে কোনো বনও নেকড়ে ছিল। তারা আরো জানালো যে ওই মালিক সবসময় সাদা ল্যাব কোট পরে থাকতেন এবং দেখতে একজন বিজ্ঞানী বা চিকিৎসকের মতো ছিলেন। সম্ভবত তিনি একজন পশু চিকিৎসক ছিলেন। ঠিক সেই মুহূর্তে সারা জানলা দিয়ে বাইরে একটি অদ্ভুত ছায়া নড়তে দেখে, কিন্তু বাকিদের কথায় মন থাকায় সেদিকে আর নজর দেয়নি। প্রতিবেশী মহিলা আরো একটি ভয়ঙ্কর তথ্য দিলেন। আগের মালিক এই আস্থা বলে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন এবং কয়েক সপ্তাহ পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। প্রতিবেশী ভদ্রলোক কথাটি ঘুরিয়ে দিয়ে বাড়িটির প্রশংসা করতে আবার শুরু করে দিলেন। সারার মা তখন খুবই কৃতজ্ঞতার সুরে সুয়ের কথা উল্লেখ করলেন। সে বলেন সু যদি সাহায্য না করত তারা এখানে আসতে পারত না। এরপর প্রতিবেশী দম্পতি সুয়ের পরিচয় জানতে চাইলে সারার মা সবাইকে জানালেন যে সু আসলে তার মৃত স্বামীর ব্যবসায়িক অংশীদারের ছেলে। তার
কোম্পানির মাধ্যমে তারা এই বাড়িতে বসার অনুমতি পেয়েছে। প্রতিবেশী ভদ্রলোক তখন কৌতূহলী হয়ে সারার বাবা এখানে কেন আসেনি তা জানতে চাইলে সারার মা ছলছল চোখে জানালো যে তিনি তো আসলে 2 বছর আগেই মারা গেছেন। বর্তমানে তারা খুব কষ্ট করে চলেও এখন কিছুটা ভালো আছে। সারার মা আগে শিক্ষিকা ছিলেন এবং এখন বাসায় বসে প্রুফ রিডারে কাজ করতে চান। প্রতিবেশী মহিলা পরামর্শ দিলেন সারা ছোট বোন মিমিকে তার ছেলের স্কুলে ভর্তি করে দিতে। সারা কথা জানতে চাইলে সারার মা কিছুটা আমতা আমতা করে জানালেন যে সারার শরীর আসলে ভালো না থাকায় আপাতত তার পড়াশোনাটা বন্ধ করা হয়েছে। এরপর সবাই বাগানে যায় এবং সারা একা বসে তার বাবার পুরনো গিটার বাজাতে থাকে। সারার মা দীর্ঘশ্বাস ফেলে প্রতিবেশীদের জানালেন যে আসল কথা হলো আমি এখানে এসেছি সারা চিকিৎসার জন্য। ডাক্তার বলেছেন তার অসুস্থ ফুসফুসের জন্য গ্রামের নির্মল বাতাস খুবই জরুরি। সে আরো বলে সারা ছোটবেলা থেকেই শ্বাসকষ্টে ভুগছে এবং একজন মা হিসেবে মেয়ের এই কষ্ট দেখা তার জন্য অসহ্য হয়ে পড়েছে। সারার মা তখন ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলে আমার বিশ্বাস এই শান্ত পরিবেশ সারা জীবনে সুখ ফিরিয়ে আনবে এবং সে আবারও প্রাণ খুলে হাসবে। সে আরো বলে তার স্বামী যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই নতুন বাড়ি দেখে কতই না খুশি হতো, কারণ তারা দুইজন একসাথে স্বপ্ন দেখেছিলেন শহর ছেড়ে গ্রামের শান্ত পরিবেশে ছিমছাম একটা জীবন কাটাবে। ওদিকে সারা নিজের ঘরে বসে ডায়েরিতে লিখছিল জায়গা বদলালেও আমি তো একই আছি, এখানেও আমাকে কারো কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সে নিজেকে এবং নিজের জীবনকে বোঝা মনে করছিল। এই প্রয়োজন নেই কথাটাই তার মনে বারবার বাজছিল এবং সে কান্নায় ভেঙে পড়ছিল। ঠিক তখনই সে জানলার বাইরে গাছের ডাল নড়তে দেখে এবং এক বিশাল ছায়াকে লাফ দিয়ে আস্তাবলের দিকে যেতে দেখে। সারা ভয়ে চিৎকার করে তার মা আর বোনকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তারা গভীর ঘুমে মগ্ন ছিল। নিজের ভয় জয় করতে সারা একটি কোদাল হাতে নিয়ে একাই বাইরে বের হয়। সে দেখে আস্তাবলে সেই দরজার তালাগুলো খোলা। সাহস সঞ্চয় করে সে ভিতরে ঢুকে এবং সে গোপন ঘরের কাছে পৌঁছালে এরপর সে গোপন ঘরের কাছে পৌঁছায় যা আগের মালিক অনেকগুলো তালা দিয়ে আটকে রেখেছিল। সারা যখন সেই দরজাটি খুললো সে ভয়ে একদম পাথর হয়ে গেল। সে দেখলো এক অদ্ভুত দানবীয় প্রাণী তার দিকে এগোচ্ছে, যার চোখগুলো অন্ধকারের ভেতর জ্বলজ্বল করছিল। সারা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন সকালে প্রতিবেশীরা সারা কথা শুনে বলল ওটা নিশ্চিত কোনো বনো নেকড়ে ছিল যা পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছে। প্রতিবেশী ভদ্রলোক আশ্বাস দিয়ে বললেন ভয় পাওয়ার কিছু নেই, সে সবটা দেখে নিবে। আর যাওয়ার সময় প্রতিবেশী মহিলা সারার মাকে এক ঝুড়ি মিষ্টি আলু উপহার দিয়ে গেলেন। সারা বাড়ি বাড়ি এসে লক্ষ্য করলো যে মুরগির খাঁচার মতো একটি ছোট্ট কুঁড়ে ঘরে কেউ একজন নড়াচড়া করছে। সে তার মাকে ডাকলো এবং তারা দুজনেই সাবধানে সেদিকে এগোলো। সারার মা একটি কোদাল হাতে নিয়ে কুঁড়ে ঘরের দিকে তাকিয়ে বলল বেরিয়ে আসো, ভয় পেও না। তখনই সেখান থেকে এক অদ্ভুত ছেলে বেরিয়ে এলো। তার পরনে ছেঁড়া কাপড়, লম্বা জট পাকানো চুল এবং সে 4 হাত পায়ে পশুর মতো হাঁটছিল। তার শরীর থেকে পশুর মতো তীব্র দুর্গন্ধ আসছিল। আর এই ছেলেটিই হলো আমাদের গল্পের নায়ক ইউরি। সারা আর তার মা প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারলো এটি আসলে কোনো দানব নয়, বরং একটি রক্ত মাংসের মানুষ। ইউরিকে দেখে মনে হচ্ছিল সে অন্য কোনো জগৎ থেকে এসেছে। তার সব নজর ছিল সেই মিষ্টি আলুর ঝুড়ির দিকে। সারার মা তাকে একটি আলু দিতেই সে 1 সেকেন্ডের মধ্যে তা গিলে ফেললো। সে এমন লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিল যে সারার মা তাকে পুরো ঝুড়িটাই দিয়ে দিলেন। সারা বিরক্ত হয়ে তার মাকে বলল ওকে এখান থেকে তাড়িয়ে দাও, ও হয়তো পাগল বা কোনো রোগে আক্রান্ত। কিন্তু তবুও তার মা দয়াপরবশ হয়ে তাকে সেগুলো খেতে দিল। ইউরি সেই আলুগুলো এমন ভাবে খাচ্ছিল যে সারা খুব ঘৃণা ভরে তার দিকে তাকিয়ে রইল। ইউরির এই অবস্থা দেখে সারার মা পুলিশ আর প্রতিবেশীদের খবর দিলেন। সে অভদ্র সু সেখানে হাজির হলো এবং ইউরিকে দেখে তাচ্ছিল্য করে বলল ও নিশ্চয়ই নেশাগ্রস্ত কোনো ভবঘুরে যার মস্তিষ্ক বিকল হয়ে গেছে। পুলিশ অফিসারও এসে খুব অদ্ভুত সব প্রশ্ন করতে শুরু করলেন। তারা বুঝতেই পারছিলেন না এই ছেলেটা কোথা থেকে এখানে এসেছে বা কেন তার আচরণ পশুদের মতো। সারার মা অবাক হয়ে বললেন আপনারা এসব কি বলছেন? অন্ধ হলেও তো বোঝা যায় ও একটা ছেলে। কিন্তু পুলিশ অফিসার কোনো সহজ সমাধান দিতে পারছিলেন না। তিনি বললেন আসলে আমি আপনাদেরকে খুব বেশি সাহায্য করতে পারছি না। ছেলেটাকে দেখে মনে হচ্ছে ওর বয়স 18 বছর, আর এই বয়সে কোনো এতিমখানায় ওকে নিতে চাইবে না। তাই আপাতত ও আপনাদের কাছেই থাকুক, পরে কোনো ব্যবস্থা হলে জানাবো। ওদিকে সে অসভ্য সু যখন ছেলেটাকে বিরক্ত করতে গেল ও এমন ভাবে তেড়ে এলো যে সু ভয়ে সেখান থেকে পালিয়ে বাঁচলো। মা দেখলেন আর কোনো উপায় নেই, তাই সিদ্ধান্ত নিলেন ছেলেটা আপাতত তাদের সাথেই থাকবে। কিন্তু ওর শরীর থেকে আসা পশুর মতো তীব্র গন্ধ সহ্য করা অসম্ভব ছিল। তাই মা ঠিক করলেন সবার আগে ওকে একটা গোসল করাতে হবে। ছেলেটার শরীরে কাদা
আর ধুলোবালির স্তর এমনভাবে জমেছিল যে মা দেখে বললেন, এত ময়লা জমিয়েছ যে এটা দিয়ে তো একটা কারখানা বানানো যাবে। মা ওকে হাত তুলতে বলছিলেন যাতে বগলের নিচটা পরিষ্কার করে দেওয়া যায়, কিন্তু ও তখন গভীর ঘুমে আচ্ছন্ন, বাইরে কোনো কিছুরই হুঁশ নেই। শেষে মা এক হাত ওর হাতে তুললেন আর অন্য হাতে নিজের নাক চেপে ধরলেন সেই দুর্গন্ধের হাত থেকে বাঁচতে। অনেক চেষ্টার পর গোসল শেষ হলে যখন ও বেরিয়ে এলো তখন ওকে দেখতে বেশ পরিষ্কার আর মায়াবী লাগছিল, কিন্তু ওর এই শান্ত রূপটা ছিল ক্ষণস্থায়ী। মা যখন ওকে পরিবারের সাথে রাতের খাবারে বসালেন, খাবার দেখা মাত্রই ও যেন হিংস্র হয়ে উঠল। মনে হচ্ছিল কতকাল কিছু খায়নি। ও শুধু থালা থেকে খাবার তুলে মুখে ভরছিল আর গিলছিল। পুরো পরিবারের 3 দিনের খাবার ও এক নিমিষে শেষ করে দিল। সারা এই দৃশ্য দেখে ঘৃণায় মুখ উচকে ফেলল এবং মাকে বলল, মা, আমাদের কি দরকার ছিল এই আপদটা সহ্য করার? ওকে বিদায় করে দিলেই তো হয়। কিন্তু মা তখনও ওর জন্য মায়ায় ডুবেছিলেন। তিনি তখন করুণ চোখে চেয়ে ভাবছিলেন, আহারে বেচারা, মনে হয় মা বাবা কোনোদিন ওকে পেট ভরে খেতে দেয়নি। সারা যখন ওকে বের করে দেওয়ার কথা বারবার বলছিল, মা তখন এইসব কথায় কষ্ট পেয়ে বলে, তোর কি মায়া লাগে না? ও এখন কোথায় যাবে? এই রাতে বাইরে বের করে দিলে ও কি খাবে আর কোথায় বা থাকবে? মায়ের কথা শুনে সারা বিরক্ত হয়ে নিজের ঘরে চলে যায়। এরপর মা ছেলেটাকে একটা খালি ঘরে নিয়ে গেল। ওকে একটা ল্যাপ ও কম্বল দিয়ে বলল, আজ থেকে এটাই তোমার ঘর, এখানে শান্তিতে ঘুমাও। মা ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করতেই ও অদ্ভুত সব আচরণ শুরু করলো। ঘরটা ঘুরে ঘুরে দেখে শেষে দেয়ালের এক কোণায় পা গুটিয়ে বসে থাকলো। সবকিছু ঠিকই ছিল, কিন্তু জানালা দিয়ে চাঁদ দেখা মাত্রই ও আবারও নেকড়েদের মতো চিৎকার শুরু করলো। মা তখনই ঘরে ফিরে এলেন এবং কড়া গলায় শাসন করে বললেন, আমার মন নরম ঠিকই, কিন্তু এইসব অশান্তি আমি সইব না। মা ওকে এক প্রকার জোর করে বিছানায় শুইয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে এখন থেকে কথা মেনেই তাকে চলতে হবে। পরের দিন সারা একা বসে ভুট্টা খাচ্ছিল। মা ওকে দেখে বলল, এখন ভুট্টা খেও না, নয়তো রাতে ঠিক মতো খাবার খেতে পারবে না। সারা তখন ছেলেটার দিকে তাকিয়ে অবজ্ঞার স্বরে বলল, রাতের খাবার? ও যতক্ষণ সাথে আছে কেউ কি শান্তিতে কিছু খেতে পারবে? সারার হাতে বই দেখে মা খুব খুশি হলেন। সে আবারও পড়াশোনা শুরু করতে চাইছে কিনা। সারা সম্মতি দিলে মা সারার জন্য অনেকটা খুশি হয়। এরপর বলে, আমি একটা কাজ সেরে আসি, এরপরই তোমার সব বইপত্র বের করে দিচ্ছি। আমি তোমার সব বইপত্র যত্ন করে উঠিয়ে রেখেছিলাম। এদিকে সারা মায়ের জন্য অপেক্ষা না করে নিজেই বইয়ের কার্টুনগুলো সরানোর চেষ্টা করতে লাগলো। ভারী কার্টুনগুলো নড়ানোর জন্য ওর খুব কষ্ট হচ্ছিল। ঠিক সেই সময় ও পেছনে কারো উপস্থিতি টের পেল। ঘুরে তাকিয়ে দেখলো ছেলেটা ওর পিছনে দাঁড়িয়ে আছে। সারা খুব ভয় পেয়ে গেল, ভাবলো ও হয়তো আক্রমণ করবে। এরপর ও আত্মরক্ষার্থে ছেলেটাকে এলোপাথারি মারতে শুরু করলো, কিন্তু ছেলেটা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু ওর দিকে শান্ত চোখে তাকালো এবং সারার সবকটি ভারী কার্টুন একাই তুলে মাটিতে নামিয়ে রাখলো। সারা তখন স্তব্ধ হয়ে গেল এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হলো। ও যখন ক্ষমা চাইবে ভাবছিল, দেখলো ওর নজর পড়ে আছে ভুট্টার উপর। সারা ওকে একটা ভুট্টা দিয়ে কোমল স্বরে বলল, এটা নাও, মনে করো এটাই আমার ক্ষমা চাওয়া। আর এভাবেই ছেলেটা সেখান থেকে চলে গেল। এরপর সারা যখন নিজের বইগুলো বের করছিল তখন সু কোনো অনুমতি ছাড়াই রুমের ভেতরে ঢুকে পড়ে। সারা তাকে মোটেও সহ্য করতে পারছিল না, কিন্তু সু নির্লজ্জের মতো তাকে সাহায্যের প্রস্তাব দেয়। সারা সাহায্য প্রত্যাখ্যান করে আসার কারণ জানতে চাইলে সু অত্যন্ত অভদ্রভাবে সারাকে বলে যে তার নাকি সারার কথা খুব মনে পড়ছিল। সে আরো বলে যে সারার পড়াশোনা করার কোনো দরকার নেই, কারণ শেষ পর্যন্ত সেই সারাকে বিয়ে করবে। সু যখন সারার সাথে অসভ্যতামি করতে যায় তখন ইউরি এসে সুয়ের হাত মুচকে দেয় আর তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। সু নিজেকে খুব সাহসী দাবি করলেও ইউরির চোখের দিকে তাকিয়ে সে প্রাণ ভয়ে দৌড়ে পালায়। সারা এই বীরত্বের জন্য ইউরিকে ধন্যবাদ জানায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন সারা রান্নাঘরে তার মাকে সাহায্য করার সময় লক্ষ্য করে যে বাড়িতে কোনো শোরগোল নেই, তাই সে ইউরির খোঁজ করে। মা জানায় যে সে মিমি আর প্রতিবেশী বাচ্চাদের সাথে বাইরে খেলতে গেছে। বাইরে ইউরি বাচ্চাদের সাথে দৌড় প্রতিযোগিতা করছিল। দৌড়ানোর সময় একটি বাচ্চা পড়ে গেলে সে তাকে কুলে তুলে নিয়ে দৌড় শেষ করে। সারা যখন তাকে ডাকে সে প্রথমবারের মতো হেসে সারার দিকে তাকায়। সারা তাকে একটু ভদ্র আদব কেতা শেখানোর চেষ্টা করে। সে ইউরিকে বসিয়ে খাবার দেয় এবং নির্দেশ দেয় যে যখনই সে অপেক্ষা করো বলবে ইউরিকে সাথে সাথে খাওয়া থামিয়ে দিতে হবে। কিন্তু খাবার দেওয়া মাত্র ইউরি সব নিয়ম ভুলে পশুর মতো গোগ্রাসে খেতে শুরু করে। সারা হাল না ছেড়ে পুনরায় চেষ্টা করে, কিন্তু ইউরি খাবার খাওয়ার নেশায় এতটাই উত্তেজিত ছিল যে সে সারার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার হাত থেকেই খাবার ছিনিয়ে নেয়। এত কিছু পরও সারা ইউরিকে শেখানো হাল ছাড়ে না। সারা হাল না ছেড়ে বারবার চেষ্টা করতে থাকে এবং অবশেষে ইউরি তার কথা শুনতে শুরু করে। ইউরি কথা শোনা মাত্রই সারা পরম মমতায় ওর মাথা
মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে তুমি খুব ভালো ছেলে। সারার এই ভালোবাসা ইউরির খুব পছন্দ হয় এবং সে লজ্জায় মাথা নিচু করে হাসতে থাকে। রাতের খাবারের সময় মা আর মিমি যখন ভাবছিল ইউরি বুঝে আবার সব খাবার একাই সাবার করে দেবে, তখন সারা গর্বের সাথে ওদের সবাইকে চমকে দেয়। সে ইউরিকে ধীরে সুস্থে অল্প করে খাবার খেতে বলে এবং ইউরি লক্ষ্মী ছেলের মতো সারা প্রতিটি নির্দেশ পালন করে। এই পরিবর্তনের জন্য সারা পুরস্কার হিসেবে আবার ওর মাথায় হাত বুলিয়ে তাকে আদর করে দেয়। পরদিন থেকে সারা ইউরিকে দাঁত মাজা এবং দৈনন্দিন আদব কায়দা শেখাতে শুরু করে। ইউরির খুব দ্রুত সবকিছু আয়ত্ত করে নেয় এবং সারাকে নানা কাজে সাহায্য করতে থাকে। যেমন সারা ঘর ঝাড়ু দেওয়ার সময় সে ধুলো জমানোর পাত্রটি এগিয়ে ধরে এবং খাওয়ার পর থালা বাসন ধোয়ার জন্য গুছিয়ে দেয়। প্রতিটা কাজের পর সে সারার কাছে যেত শুধু একবার মাথায় হাত বুলিয়ে ভালো ছেলে কথাটি শোনার জন্য। বেশ কিছুদিন পর সারা যখন গভীর ঘুমে মগ্ন ইউরি চুল কেটে দিচ্ছিল, তখন মা বাজারে যাওয়ার জন্য ডাকলে ইউরি জেগে ওঠে। সারা ইউরিকে সাথে নিয়ে বাজারে যেতে চায় এবং মা রাজি হওয়া মাত্র ইউরি এক দৌড়ে জুতা পরে তৈরি হয়ে নেয়। বাজারে গিয়ে তো ইউরি অবাক হয়ে সবকিছু দেখছিল। একটি গাধা থেকে সে তার ভেতরে বুনোর স্বভাব নিয়ে হাসছিল, কিন্তু হঠাৎ একটি ঘন্টার শব্দ শুনে সেদিকে মনোযোগ দেয়। সারার মা যখন কাপড়ের দোকানে ইউরির জন্য জামা পছন্দ করছিলেন, তখন তিনি খেয়াল করলেন যে তার পিছনে ইউরি নেই। দেখা যায় ইউরি আইসক্রিম দোকানের সামনে দাঁড়িয়ে আইসক্রিমওয়ালার সাথে দুষ্টুমি করছিল যাতে করে সে ফ্রিতে আইসক্রিম পায়। মা দ্রুত গিয়ে আইসক্রিমের দাম মিটিয়ে দেয় এবং এটা দেখে সারা ও মিমি নিজেদের জন্য আইসক্রিম আবদার করতে থাকে। ইউরি মুহূর্তের মধ্যে আইসক্রিম সাবার করে দেয় এবং তার দিকে এমন করুণ চোখে যায় যেন সে আরো আইসক্রিম খেতে চাইছিল। ঠিক সেই সময় হঠাৎ একটি বিশাল কাঠের গুঁড়ি সারার মা ও বোনদের উপর পড়তে যাচ্ছিল। ইউরি বিদ্যুৎ গতিতে তাদের জড়িয়ে ধরে নিজের পিঠের উপর সে বিশাল বারটি নিয়ে নেয়। আশ্চর্যের বিষয় হলো এত বড় কাঠের গুঁড়ি পড়ার পরও ইউরি একটুও ব্যথা পেল না বা তার কিছুই হলো না, যা দেখে বাজারের সবাই স্তব্ধ হয়ে গেল। বাড়িতে ফিরে সারা আর মিমি ইউরিকে একটি ছোট চারাগাছ উপহার দেয় আর বলে প্রতিদিন এতে জল দিতে। এরপর তারা তিনজন মিলে বাড়ির সামনে খেলাধুলা করে। রাতের খাবারের সময় মা ইউরির সে অদ্ভুত সহ্য শক্তি নিয়ে অবাক হয়ে ভাবছিলেন ও কেন আঘাত পেল না। এরপর মিমি তার মাকে বলে খেলার সময় আজ ইউরি একদম চনমনে ছিল। সে ইউরির শক্তি সম্পর্কে বলতে গিয়ে জানায় যে ইউরি একটি টেনিস বল এত জোরে মেরেছিল যে সেটা একেবারে প্রতিবেশী খাবার মালিকের আস্তানায় গিয়ে পড়েছিল এবং তারা আর সেটা খুঁজে পায়নি। মিমি ইউরিকে দায়িত্ব দেয় যেন সে বলটা সে খুঁজে এনে দেয়। এরপর মিমি তার স্কুলের এক এতিম বন্ধুর কষ্টের গল্প শোনায় যে খুবই অযত্নে থাকে এবং যার কোনো বন্ধু নেই। সেই ছেলেটা প্রতিদিন স্কুলে আসে কিন্তু ওর কাছে কোনো টিফিন বা হাত খরচ থাকে না। এতিমখানায় যত্নের অভাবে ওর শরীর থেকে বিশ্রী গন্ধ আসে, এর জন্য ক্লাসে কেউই ওর সাথে মিশে না। মিমির মুখে এই কষ্টের কথা শুনে সারা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। ওর ভয় হতে থাকে যে ইউরির ক্ষেত্রে যদি এমনটা হয়। সারা মনে মনে প্রার্থনা করতে থাকে যেন পুলিশ কোনো এতিমখানা খোঁজ না পায়, যাতে ইউরি সব সময় তাদের সাথেই থাকতে পারে। এরপর সারা মা যখন ভাবলো আজ সেই কাঠের গুঁড়িগুলো পড়লে তিনি ও তার সন্তানদের হারাতেন, তখন তিনি এটা ভেবে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি সারা ও মিমিকে জড়িয়ে ধরলেন এবং সারার মতো ইউরির মাথায় হাত বুলিয়ে আদর করে বলল তুমি খুব ভালো ছিলে। সারা আর মিমি যখন ওর মাথায় হাত বুলিয়ে আদর দিচ্ছিল, ইউরি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসছিল। প্রথমবারের মতো কারো ভালোবাসা পেয়ে ওর মনটা খুশিতে ভরে উঠছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ইউরি মিমির হারিয়ে যাওয়া বলটা খুঁজতে সেই খামারে যায়। ঠিক সেই সময় মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে আসছিল সে অসভ্য সু। তার সাথে ছিল বার থেকে তুলে আনা এক মেয়ে। তখন অসাবধানতাবশত সু গাড়ি নিয়ে খামারে আস্তাবলার উপর তুলে দেয়। এতে একটি ছাগল মারা যায়, আস্তাবলের ভেড়া ভেঙে যায় এবং বাকি ছাগলগুলো পালিয়ে যায়। ইউরি যখন সেখানে পৌঁছায় সে মৃত ছাগলটিকে তুলে নেয়। ওদিকে খামারের মালিক বাইরে আসার আগেই সু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সারা ইউরিকে লিখতে শেখাচ্ছিল। কিছুক্ষণ পর সারা তাকে জিজ্ঞেস করলো যে সে কথা বলা শিখতে চায় কিনা। ইউরি কৌতূহল দেখালে সারা তাকে নিজের ঠোঁটের নড়াচড়া লক্ষ্য করতে বলল। সারা বারবার তুমি খুব ভালো ছেলে বাক্যটি উচ্চারণ করতে লাগলো। অনেক চেষ্টার পর ইউরি ভাঙা ভাঙা স্বরে কয়েকটা বর্ণ উচ্চারণ করতে পারলো, যা ছিল তাদের জন্য এক বড় সাফল্য। এদিকে ইউরির সাথে সময় কাটাতে কাটাতে সারার মনের কোণে ভালো লাগা জন্ম নিতে শুরু করে। সে কল্পনায় হারিয়ে গিয়ে ভাবে ইউরি পরম মমতায় সারার মুখ ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ ঘোর কাটলে সে দেখলো ইউরি দেয়ালে ঝোলানো বাবার সেই পুরনো গিটারটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সারা গিটারটি পেরে নিয়ে ইউরিকে গান গেয়ে শোনালো। গানে মুগ্ধ হয়ে ইউরি সারার মাথায় হাত বুলিয়ে দিল এবং ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ঠিক তখনই ল্যান্ড ফোনের ঘন্টিটাও বেজে উঠলো। উপাস থেকে পুলিশ অফিসার জানালো যে ইউরির জন্য কোনো এতিমখানা এখনো পাওয়া যায়নি, তবে একটি প্রতিবন্ধী কেন্দ্রে ওকে রাখা যেতে পারে। কিন্তু সারা
সারা তো ততক্ষণে ইউরির মায়ে এতটা জড়িয়ে গিয়েছিল যে ইউরিকে কোথাও সে যেতে দিতে চাইছিল না। তাই ও অফিসারকে বলে দিল যে নম্বরটি ভুল এবং এটা বলে সে কলটা সাথে সাথেই কেটে দিল। রাত হলে পড়াশোনা শেষ করে সারা মাকে চুমু খেয়ে শুভরাত্রি জানিয়ে নিজের ঘরে গেল। ইউরি এটা দেখে সারাকে অনুকরণ করলো এবং সেও সারার মায়ের কাছে গিয়ে দাঁড়ালো যতক্ষণ না মা তার মাথায় হাত বুলিয়ে শুভরাত্রি বলছে। এরপর ইউরি নিজের ঘরে বিছানা ছেড়ে সারার ঘরের দরজার সামনে এসে মেঝেতে শুয়ে পড়ল। সারা দরজার নিচ দিয়ে ইউরির ছায়া দেখতে পেল এবং এটা দেখতে পেয়ে সেও দরজার উপাশে মেঝেতেই শুয়ে পড়ল। মাঝরাতে মাতাল সু ল্যাংচাতে ল্যাংচাতে তাদের বাড়িতে ঢুকে পড়ল এবং কোনো অনুমতি তোয়াক্কা না করে সোজা সারা ঘরের দরজায় গিয়ে কড়া নাড়তে লাগলো। ওদিকে নিচে কোনো শব্দ হয় ইউরি ততক্ষণে নিচে নেমে গিয়েছিল। সারা ভেবেছিল ইউরি হয়তো দরজায় টোকা দিচ্ছে, কিন্তু দরজা খুলে সুকে দেখে ও অবাক হয়ে গেল। সু নির্লজ্জের মতো বলতে লাগলো সারাকে ওর খুব মনে পড়ছিল, তাই ও দেখা করতে এখানে এসেছে। সারা বুঝতে পারলো সু একদমই নিজের হোশে নেই, তাই ও সুকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল এবং কোনো প্রকার অভদ্রতা না করার জন্য সাবধান করলো। সারা যখন তাকে পাত্তাই দিচ্ছিল না তখন সে দম্ভের সাথে সারাকে কথা শোনাতে শুরু করলো। অসভ্য সু দম্ভ করে সারাকে বলছিল যে হাজারো মেয়ে তার সাথে থাকতে চায়। সারার ভাগ্য ভালো যে সে সারাকে পছন্দ করেছে। এক পর্যায়ে সে সারাকে চড় মারতে উদ্যত হলে ইউরি তা দেখে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সু ভয় পেয়ে তার বন্ধুদের ডাক দেয় ইউরিকে খতম করার জন্য। সারা নিজেকে বাঁচানোর চেষ্টায় সুয়ের হাতে কামড় দিলে সু রেগে গিয়ে সারাকে জোরে চড় মারে, যার ফলে সে তখনই মাটিতে পড়ে যায়। সারা কিভাবে আঘাত পেতে দেখে ইউরির ভেতরকার পশুত্ব জেগে ওঠে। তার চোখের মনি লাল হয়ে যায় এবং সে এক বিশাল লোমশ নেকড়েতে পরিণত হয়। ইউরি সে ভয়ঙ্কর রূপ দেখে সুর বন্ধুরা প্রাণ ভয়ে পালিয়ে যায়। ইউরি যখন সুকে আক্রমণ করতে যাবে তখন সারা কান্নায় ভেঙে পড়ে আর ওর গায়ে হাত বুলিয়ে বলতে থাকে তুমি খুব ভালো ছেলে, এমন করো না। সারার স্পর্শে ইউরি শান্ত হয় এবং আবার মানুষের রূপে ফিরে আসে, কিন্তু সু তো এতে দমে না গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সুয়ের কথা বিশ্বাস করে না, কারণ সারা জানায় যে সু গতরাতে মাতাল অবস্থায় ছিল আর তার উপর হামলা করতে এসেছিল এবং ইউরি তখন তাকে রক্ষা করেছে। পুলিশ সুকে মাতলামি কমানোর পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায়। সারা নিজের ঘরে গিয়ে প্রচন্ড কান্না করতে থাকে আর ইউরি কোনো কথা না বলে নিঃশব্দে তাকে সান্ত্বনা দেয়। ওদিকে নিচে সু সারার বাবার প্রিয় গিটারটি ভেঙে ফেলে এবং সবাইকে হুমকি দেয় যে হয় ইউরিকে দাঁড়াতে হবে নয়তো সে সারার পরিবারকে বাড়ি থেকে বের করে দিবে। সারা ইউরিকে জড়িয়ে ধরে বলে তার এই রূপান্তরের কথা যেন কারো কাছে প্রকাশ না পায়। পরদিন সুয়ের চাপে পড়ে সারার মা ইউরিকে আস্তাবলের ভেতরে আটকে রাখা বাধ্য হয়। সু কড়া ভাষায় হুমকি দেয় যে ইউরি যেন কোনোভাবেই বাইরে বের না হয়। তবে আস্তাবলের পাশে সু কিছু গোপন গবেষণার কাগজপত্র খুঁজে পায় যেখানে মানুষের উপর নেকড়ের জিন নিয়ে পরীক্ষার কথা লেখা ছিল। সে বুঝতে পারে এগুলো ইউরিকে নিয়েই করা হয়েছে। সে দ্রুত ডক্টর ডোমিঙ্গো নামক এক তদন্তকারীকে ফোন করে এবং খুব শীঘ্রই তার সাথে দেখা করার কথা বলে। এরপর সারা মা যখন বাইরে যায় সারা চুপি চুপি আস্তাবলে গিয়ে ইউরিকে মুক্ত করে দেয়। ইউরি তখন তাকে নিজের হাতে আঁকা সারার একটি ছবি উপহার দেয়। সারা সেটা দেখে হেসে বলে আমাকে দেখতে কি এতটাই খারাপ লাগে। এরপর ইউরি গিটারের ছবি দেখালে সারা ভীষণ মনে জানায় যে গিটারটি ভেঙে গেছে। তবে সারা তাকে একটি গল্পের বই পড়ে শোনানোর প্রস্তাব দেয়। সে বলে এই গল্পটি বাবা আমাকে ছোটবেলায় পড়ে শোনাতেন, কিন্তু আমি শেষ করার আগে ঘুমিয়ে পড়তাম। তুমি যখন পড়তে শিখবে তখন তুমি আমাকে এটার শেষটা পড়ে শুনিও। সারা যখন গল্প পড়ছিল ইউরি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। এরপর সারা ইউরিকে নিয়ে সূর্যাস্ত দেখতে যাওয়ার প্রস্তাব দেয়। তারা দুজনে বনের দিকে দৌড়াতে থাকে। দৌড় প্রতিযোগিতায় সারা যখন হেরে যাচ্ছিল সে মজা করে ক্লান্ত হওয়ার ভান করে। ইউরি চিন্তিত হয়ে কাছে আসতেই সারা হেসে দিয়ে তাকে ফাঁকি দিয়ে দৌড়ে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ সারা সত্যি মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। ইউরি প্রথমে ভেবেছিল সারা আবার মজা করছে, কিন্তু যখন সে দেখে সারা নড়াচড়া করছে না সে একদমই ভয় পেয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় সে সারাকে কুলে তুলে বনের গভীরে চলে যায় সাহায্যের খোঁজে। রাত হলে সারার মা, প্রতিবেশী এবং পুলিশ বনের ভেতরে তাদের খুঁজতে শুরু করে। এক পর্যায়ে তারা দেখে ইউরি ভয়ে গুটিসুটি মেরে মাটিতে বসে আছে আর সারা পাতাল বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে আছে। পুলিশ কোনো কিছু না বুঝে ইউরিকে অপরাধী মনে করে তাকে জোর করে মাটিতে চেপে ধরে আর তাকে গ্রেফতার করে। ওদিকে বাড়িতে সেই তদন্তকারী ডক্টর ডোমিঙ্গো সারা মাকে জানায় যে এই বাড়ির আগের মালিক তার বন্ধু ছিলেন এবং তিনি গোপন একটি প্রজেক্টে কাজ করছিলেন। মানুষের ভেতরে নেকড়ের শক্তি সঞ্চয় করে এক বিশেষ সৈন্যবাহিনী তৈরি করতে চেয়েছিলেন আর ইউরি হলো সেই গোপন পরীক্ষার একমাত্র বেঁচে থাকা ফলাফল। এই সত্যটা জানার পর
পর সারার মা এবং পুলিশ প্রধান দুজনেই স্তব্ধ হয়ে যায়। সারার মা যখন জানতে চান যে ইউরি যদি সত্যিই সেই পরীক্ষার ফলাফল হয়ে থাকে তবে কি হবে, তখন পুলিশ প্রধান অত্যন্ত কঠোরভাবে জানায় যে সেক্ষেত্রে তাকে মেরে ফেলা ছাড়া আর কোনোই উপায় থাকবে না। এই অমানবিক কথা শুনে সারার মা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং প্রতিবাদ করে বলেন যে তার উপর হওয়া নিষ্ঠুর পরীক্ষায় কি যথেষ্ট ছিল না, এর উপর তাকে এখন মেরে ফেলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শেষ পর্যন্ত পুলিশ প্রধান আলোচনা থামিয়ে দেয় এবং জানায় যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ইউরিকে আস্তাবলে বন্দি করে রাখা হবে। পরদিন তদন্তকারী সহকারী তাকে জানায় যে ইউরির পরীক্ষার রিপোর্ট চলে এসেছে। সেখান থেকে এটা নিশ্চিত হয়েছে যে তার উপরই সেই নেকড়ের জিন প্রতিস্থাপনের পরীক্ষাটি চালানো হয়েছিল। সহকারী এই তথ্য পুলিশ প্রধানকে জানাতে চাইলেও ডক্টর ডোমিঙ্গো তাকে বাধা দেয়। তিনি মানবিকতা দেখিয়ে বলেন যে রিপোর্টটি পরিবর্তন করে যেন বলা হয় ইউরি একজন সাধারণ মানুষ, কারণ ইউরির পরিণতি নিয়ে তিনি অত্যন্ত মর্মাহত এবং তাকে অকাল মৃত্যু মুখে ঠেলে দিয়ে তিনি সারা জীবন অপরাধ ভোগে ভুগতে চান না। এদিকে সারা চিকিৎসক তাকে পরীক্ষা করে অত্যন্ত আনন্দিত হন এবং জানান যে গ্রামের নির্মল বাতাসে সারার ফুসফুসের অবস্থা আগে চেয়ে অনেকটাই উন্নত হয়েছে। সারা তখন তার মায়ের কাছে আকুতি জানায় যেন তাকে একবার ইউরির সাথে দেখা করতে দেওয়া হয়। তার মা তাকে অনুমতি দিয়ে দেয়। আস্তাবলে ঢুকে ইউরির শিকল দিয়ে বাঁধা অবস্থা দেখে সারা কান্নায় ভেঙে পড়ে। তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। সারার কান্না দেখে ইউরিরও খুব কষ্ট হয়। সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য দেখে পুলিশ প্রধানের মনেও ইউরিকে নিয়ে দয়া হয় এবং সেও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। ঠিক সেই সময় ডক্টর ডমিঙ্গো তাকে মিথ্যা রিপোর্ট দিয়ে জানায় যে ইউরি শতভাগ একজন মানুষ এবং তার থেকে কোনো বিপদের সম্ভাবনা নেই। পুলিশ প্রধান যখন ইউরির শিকল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন ঠিক তখনই ধূর্তসু সেখানে বাধা দিয়ে দাবি করে যে ইউরি মোটেও মানুষ নয়। সে মিথ্যা অভিযোগ করে যে কিছুকাল আগে খাবারে যে ছাগলগুলো হারিয়েছিল সেই ইউরিকে সেই ছাগলগুলো খেতে দেখেছে। নিজের মিথ্যা দাবি প্রতিষ্ঠা করতে সু সেই মেয়েটিকে নিয়ে আসে যে দুর্ঘটনার দিন তার গাড়িতে ছিল। মেয়েটি সুয়ের শিখানো কথা অনুযায়ী মিথ্যা সাক্ষী দেয় আর বলে যে সেও ইউরিকে ছাগল খেতে দেখেছে। সারা এই মিথ্যা কথা শুনে তীব্র প্রতিবাদ জানায়। পুলিশ প্রধান যখন তাদের জিজ্ঞাসা করেন যে এত নিশ্চিত হওয়া সত্ত্বেও তারা এতদিন কেন বিষয়টি গোপন রেখেছিল, তখন মেয়েটি ভয় পাওয়ার অজুহাত দেয় এবং সু দাবি করে যে কেউ তাকে বিশ্বাস করবে না, এই জন্যই সে এতদিন চুপ ছিল। পুলিশ প্রধান যখন প্রতিবেশী খামারের মালিকের কাছে ইউরি সম্পর্কে জানতে চায় তখন তিনি সততার সাথে জানায় যে রাতে তার ছাগলগুলো হারিয়েছিল সেদিন সে ইউরিকে একটি মৃত ছাগল হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, তবে ইউরির শরীরে রক্তে কোনো দাগ ছিল না। এতে সু ভয় পেয়ে যায় কারণ সন্দেহ তার নিজের উপর চলে আসতে পারে। সুযোগ বুঝে সু খামার মালিককে একা পেয়ে তার মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দেয়। এরপর সু পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, যা দেখে পুলিশ প্রধান অত্যন্ত অবাক হয়ে যায়। তদন্তে জানা যায় যে কেউ উদ্দেশ্যপ্রণীতভাবে বিদ্যুৎ সংযোগটি ইচ্ছা করে কেটে দিয়েছে। ঠিক সেই সময় সু তার পরবর্তী কুমতলব নিয়ে এগিয়ে যায়। সু আস্তাবলে গিয়ে ইউরিকে মুক্ত করে দেয়, তবে তার উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। সে ইউরিকে মিথ্যা বলে যে খাবারের মালিক সারার বাবার প্রিয় গিটারটি চুরি করেছে এবং সেই দুঃখে সারা সারাক্ষণ কান্না করছে। সে ইউরিকে উস্কে দেয় যেন সে খামারের মালিকের বাড়ি গিয়ে গিটারটি উদ্ধার করে নিয়ে আসে। সুর আসল পরিকল্পনাই ছিল ইউরিকে সেখানে পাঠিয়ে একটা হাঙ্গামা বাঁধানো, যাতে করে সবাই মনে করে খাবারের মালিকের উপর হামলা ইউরি করেছে এবং পুলিশ তাকে দেখা মাত্র গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এলে পুলিশ প্রধান সিসিটিভি ফুটেজে দেখে ইউরি আস্তাবলে নেই। ঠিক সেই সময় সু সেখানে এসে হাঁপাতে হাঁপাতে খবর দেয় যে সে ইউরিকে খাবারের মালিকের বাড়ির দিকে যেতে দেখেছে। পুলিশ দ্রুত সেখানে পৌঁছে বাড়িটি ঘেরাও করে ফেলে। সু মনে মনে হাসছিল কারণ তার পরিকল্পনা সফল হতে চলেছিল। পুলিশকে নির্দেশনা দেওয়া হয় যে ইউরি যদি আক্রমণাত্মক কিছু করে তবে যেন তাকে সাথে সাথে গুলি করা হয়। খামারের মালিকের পরিবার তখন আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে এবং ইউরিও সেখান থেকে বের হয়। সারা তাকে দেখে পুলিশের বাধা উপেক্ষা করে তার দিকে এগিয়ে যায়। সে ইউরিকে বোঝানোর চেষ্টা করে কেন সে পালিয়েছিল। ইউরি যখন ইশারায় গিটারের কথা বোঝায় তারা বুঝতে পারে সু তাকে মিথ্যা বলে এখানে পাঠিয়েছে। সারা ইউরিকে জানায় যে গিটারটা আসলে সুই ভেঙেছে। নিজের পরিকল্পনা ব্যর্থ হতে দেখে সু মরিয়া হয়ে এক পুলিশ অফিসারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং ইউরিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সারা ইউরিকে বাঁচাতে তার সামনে গিয়ে দাঁড়ায় এবং সুয়ের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। সু রাগের মাথায় সারাকে চড় মেরে মাটিতে ফেলে দেয়। সারাকে এভাবে আঘাত পেতে দেখে ইউরি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সবার সামনে সে এক বিশাল ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হয় এবং চোখের পলকে সুয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তার ঘাড় মটকে দেয়। সুর মৃত্যুর পর পুলিশ ইউরিকে লক্ষ্য করে গুলি শুরু করে। ইউরি তখন সারাকে পাজাকোলা করে তুলে নিয়ে দ্রুত বনের ভিতরে চলে যায়। বনের নিরাপদ আশ্রয়ে ফিরে ইউরি আবার মানুষ
মানুষের রূপে ফিরে আসে। সারা তাকে ভয় পাওয়ার বদলে তার ক্ষত পরিষ্কার করে দেয় এবং নিজের চুলের ফিতা দিয়ে ইউরির পায়ের আঘাত বেঁধে দেয়। তারা একে অপরের কাছাকাছি কিছুটা সময় কাটায় এবং সারা ইউরির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সারা বুঝতে পারে পুলিশ যে কোনো সময় ইউরিকে খুঁজে বের করবে। সে কান্না করতে করতে ইউরিকে অনুরোধ করে তাকে ছেড়ে অনেক দূরে পালিয়ে যেতে, যাতে পুলিশ তাকে মারতে না পারে। ইউরি তখন যেতে না চাইলে সারা তাকে চড় মারে, যাতে সে ভয় পেয়ে চলে যায়। সারা যখন চলে যেতে উদ্যুত হয় তখন ইউরি প্রথমবারের মতো মানুষের ভাষায় কথা বলে এবং কান্না করতে করতে সারার নাম ধরে ডাকে। ইউরি তখন কান্না করতে করতে সারাকে অনুরোধ করে যেন সে তাকে ছেড়ে না যায়, কিন্তু সারা জানতো ইউরিকে বাঁচানোর আর কোনো পথ নেই। নিজের চোখের সামনে তাকে মরতে দেখাচ্ছে তাকে দূরে সরিয়ে দেওয়া সারার কাছে সহজ মনে হলো। বাড়ি ফিরে সারা পুলিশ প্রধানকে মিথ্যে জানালো। সে জানালো যে ইউরি তাকে ছেড়ে পালিয়েছে এবং সে তার ঠিকানা জানে না। এর এক সপ্তাহ পর দেখা গেল পুলিশ ইউরিকে খুঁজে পায়নি এবং সারার মা তাদের সবাইকে নিয়ে আবারও শহরে ফিরে আসে। এরপর কাহিনী আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে বৃদ্ধা সারা এই গল্পটি শোনাচ্ছিল। জানা যায় যে সু এবং তার বাবা মারা যাওয়ার পর পারিবারিক অংশীদারিত্বের কারণে ওই বাড়িটির মালিকানা সারার মায়ের কাছে চলে আসে এবং পরে তার মা সারার নামে লিখে দেয়। বর্তমানে সারা বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। রাতে নাতনি নোনা যখন তার বয়ফ্রেন্ডের ছবি দেখাচ্ছিল এবং প্রেমের অনুভূতিগুলোর কথা বলছিল, সারা তখন স্মিত হেসে তাকে শুভরাত্রি জানিয়ে নিচে নেমে আসে। পুরনো স্মৃতির টানে সারা একাই বাইরে বের হয় এবং দেখতে পায় আস্তাবলের দরজাটি খোলা। সে অবাক হয়ে ভিতরে ঢুকে দেখতে পায় আস্তাবলটি খুব সুন্দর করে সাজানো এবং গুছানো, কিন্তু তার জীবনের সব থেকে বড় আশ্চর্য তখনও বাকি ছিল। সে দেখতে পায় ইউরি সেখানেই দাঁড়িয়ে আছে। দেখা যায় দীর্ঘ 49 বছর ধরে ইউরি সেখানেই সারার জন্য অপেক্ষা করছিল। সেখান থেকে যাওয়ার আগে সারা একটি চিরকুটে লিখে গিয়েছিল, আমার জন্য অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি আবার তোমার কাছে ফিরে আসবো। এতগুলো বছর পার হয়ে গেলেও ইউরি দেখতে ঠিক আগের মতোই টকবগে যুবক রয়ে গেছে। সে পুরো আস্তাবল সারার ছবিতে ভরিয়ে দিয়েছে এবং সারার বাবার সেই ভাঙা গিটারটাও মেরামত করেছে। এই দৃশ্য দেখে সারা কান্নায় ভেঙে পড়ে। সে ইউরিকে জড়িয়ে ধরে বলে, আমি তো বিয়ে করেছি, সংসারও করেছি, নিজের মতো করে জীবন কাটিয়েছি, কিন্তু আমার একটি মিথ্যা প্রতিশ্রুতির কারণে তুমি নিজের পুরো জীবনটাই নষ্ট করে দিলে। সারা তাকে অনুরোধ করে সে যেন তার জন্য আর অপেক্ষা না করে আর নিজের মতো করে সুন্দর করে জীবনটা শুরু করে, কারণ সে তো আর আগে সেই সুন্দরী সারা নেই। কিন্তু ইউরি পরম মমতায় বলে, তুমি এখনো আমার সেই আগের সারা, তোমার চোখ দুটো এখনো আগের মতোই সুন্দর। তারা দুজন তখন খুবই ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর ইউরি সারাকে সেই গল্পের বাকি অংশটুকু পড়ে শোনায়, যা সারার বাবা তাকে ছোটবেলায় শোনাতেন। পরদিন সকালে সারা ঘুম থেকে উঠেই দেখে ইউরি তাদের দুজনের একটি ছবি এঁকে রেখেছে। সারা সিদ্ধান্ত নেয় সে বাড়িটি বিক্রি করবে না, বরং ইউরির জন্য এটি রেখে দিবে, যাতে সে স্বাধীনভাবে এখানেই বাঁচতে পারে। সারা তার রাত্রির সাথে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে যাওয়ার সময় ইউরি প্রচন্ড কান্না করলেও শেষ পর্যন্ত সে সারার ইচ্ছা অনুযায়ী নিজের মতো করে একটি সুন্দর জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। এভাবেই শেষ হয় একটি অদ্ভুত প্রেমের গল্প। এই কাহিনী আমাদের শেখায় যে মাঝে মাঝে পশুর চেয়েও মানুষ বেশি হিংস্র হতে পারে। ঘৃণা, লোভ আর অহংকারী হলো মানুষের ভেতরের আসল দানব, যা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য অন্যের জীবন ধ্বংস করতে দ্বিধা করে না। বিপরীতে ইউরির মতো কথাকথিত এক দানব আমাদের শিখিয়ে দিল নিঃস্বার্থ ভালোবাসা আর অপেক্ষার চরম ধৈর্য। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।